সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিনা। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়টি নিয়ে। আমার আজকের অধ্যায় পঞ্চম, অধ্যায়টির নাম মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিও ক্লাসগুলোতে তোমরা দেখেছো আমরা এই অধ্যায়ে পেব্যাক পিরিয়ডের বেশ কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজ গড় মূল্যায়ন হার পদ্ধতির দুইটি প্রকল্প থাকলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা কোন প্রকল্পটি গ্রহণযোগ্য সেটা কিভাবে হয় গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা সেটি দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা প্রথমে উদ্দীপকটি দেখে নিই। দেখো, উদ্দীপকে বলা হয়েছে জয় লিমিটেড 3 বছর মেয়াদী ক ও খ নামক দুটি প্রকল্পে বিনিয়োগ করতে চাচ্ছেন। উভয় প্রকল্পের বিনিয়োগ 12 লক্ষ টাকা। এখানে লক্ষ্য করো যে সময়টি 3 বছর এবং তার দুইটি প্রকল্পে সে বিনিয়োগ করবে, একটির নাম ক এবং অপরটির নাম খ। এবং দেখো, উভয় প্রকল্পে বিনিয়োগ 12 লক্ষ টাকা। এখন 12 লক্ষ টাকা বিনিয়োগের ভিত্তিতে তিনি এই দুটি প্রকল্পের ক্ষেত্রে যে যে কাজগুলো করবেন সেটি কি রকম, সেটি হচ্ছে দেখো এখানে আমরা এরপরে এ বা ক দুটি ধরে করতে পারি বা খ। এটা নামটা দেয়া এই কারণে যেন কোথাও এ প্রকল্প, কোথাও বি প্রকল্প, কোথাও ক, খ অথবা বিভিন্ন নামে এটা প্রকল্প আসতে পারে। এটা প্রশ্নের ধরন অনুযায়ী হয়ে থাকে। এখন দেখো, প্রকল্প ক এর ক্ষেত্রে কি বলা আছে যে প্রথমেই দেখো প্রাক্কলিত বিক্রয় প্রথম বছরে 7 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে 8 লক্ষ টাকা, তৃতীয় বছরে 9 লক্ষ টাকা। এবং চলতি খরচ বিক্রয়ের 40%, অর্থাৎ প্রথম বছরে তোমার যে বিক্রয় হবে তার 40% হবে চলতি খরচ। স্থায়ী খরচ 2 লক্ষ টাকা। তোমরা আগেই জানো যে কোনো প্রতিষ্ঠানে চলতি খরচের পরিবর্তন হয় কিন্তু স্থায়ী খরচ সচরাচর একই থাকে, তাই প্রতি বছরই হবে 2 লক্ষ টাকা। এবং অবচয় বের করে দেওয়া আছে 1 লক্ষ টাকা। কোনো কোনো ক্ষেত্রে বের করা থাকে না, সেই ক্ষেত্রে আমাদেরকে বের করে নিতে হয়। এবং কর হার আছে 30%। এবার দেখো প্রকল্প বি অথবা খ, যে প্রাক্কলিত বিক্রয় প্রথম বছরে 5 লক্ষ, দ্বিতীয় বছরে 9 লক্ষ, তৃতীয় বছরে 10 লক্ষ। এবং চলতি খরচ বিক্রয়ের 35% এবং স্থায়ী খরচ আছে 1.5 লক্ষ টাকা। আর অবচয় 1 লক্ষ টাকা, কর হার 30%। তো এখন আমাদের অঙ্কটি করার ক্ষেত্রে যে যে কাজগুলো আমরা করব, দেখো আমি সেটা সময় সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি ছকটা করে রেখেছি। আমরা এখন উক্ত ছকের ভিত্তিতে অঙ্কটি করব। প্রথমেই দেখো আমাদের বিক্রয় কি হবে সেটি বের করে নিতে হবে। তো বিক্রয়ের ক্ষেত্রে আমার প্রথমে বিক্রয় আছে দেখো 7 লক্ষ টাকা, তাহলে এখানে বসবে 7.00। আমি দশমিকের পরে 00 দিয়ে করছি, তোমরা চাইলে পুরো 7 লক্ষ লিখেও করতে পারো। তারপর দেখো দ্বিতীয় বছরে 8.00 এবং তৃতীয় বছরে বলা আছে 9 লক্ষ টাকা, 9.00। এবার দেখো বলা আছে চলতি খরচ বিক্রয়ের 40%। এখানে তোমাদের কাজটি করতে হয়, ক্যালকুলেটরে 7 লক্ষ টাকা উঠাবে, গুণ 40% ইকুয়াল দিয়ে যে টাকাটি হবে সেটি এখানে বসে যাবে। এইভাবে করে প্রতিটি বিক্রয় থেকে আমার চলতি খরচ বের করতে হবে, যা হবে বিক্রয়ের 40%। তাহলে চলো আমরা কাজটি করে ফেলি। এটাতে ক্যালকুলেটরে করলে মানটি আসে এরকম 2.80। তারপরে দেখো 8 লক্ষের 40%, 4×32, 3.20। আর বছর 3-এ এখানে 3.60। আমার এগুলো প্রত্যেকটি বিক্রয় থেকে বিয়োগ হবে, সেই কারণে আমি এটাতে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যে বিক্রয় থেকে আমি বিয়োগ করব। এবার দেখো স্থায়ী খরচ আমার অঙ্কে বলা আছে প্রতি বছরই 2 লক্ষ টাকা। তাহলে আমার এখানে স্থায়ী খরচের পরিমাণ হবে প্রতি বছরই 2 লক্ষ টাকা। 2 লক্ষ, এটা যেহেতু প্রতি বছর সমান হয় তাই 3টি কলামে 2 লক্ষ বসে যাবে। এবার দেখো অবচয় আমার অঙ্কে বলা আছে প্রতি বছরই 1 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে প্রতি বছরই পর্যায়ক্রমে আমার 1 লক্ষ দিয়ে যেতে হবে, 1 লক্ষ টাকা।
এবার আমি বিক্রয় থেকে এই তিনটি খরচই বাদ দিব। প্রতি বছরই বিক্রয় থেকে তিনটি খরচই বাদ দিব। এক্ষেত্রে তোমরা একবারে ক্যালকুলেটরে 7.00 উঠিয়ে পর্যায়ক্রমে তিনটি মাইনাস করতে পারো, অথবা এই তিনটি যোগ করে এই বিক্রয় থেকে তা মাইনাস করে দেখাতে পারো। এখন দেখো ক্যালকুলেটরে যদি আমি এই কাজটি করি তাহলে মানটি আসে এরকম 1.20, 1.80, 2.40। এরপরে আমার যে কাজটি করতে হয় সেটি হচ্ছে যে কর হার বাদ যাবে। প্রতিটি খরচ থেকে আমরা করযোগ্য মুনাফার উপরে কর হার নির্ধারণ করি এই কারণে, তা না হলে প্রতিষ্ঠানের খরচ বাড়ে। তো খরচ কমানোর জন্যই আমরা কর হারটা এখান থেকে মাইনাস করি, এবং এখান থেকে কর হার দেখো 1.20 এর উপরে তোমাকে কর হার মাইনাস করতে হবে। সেই ক্ষেত্রে মানটি আসে কেমন 0.36, আমি মাইনাসের জন্য এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, 0.54, 0.72। অর্থাৎ আমি করযোগ্য মুনাফা থেকে কর হার এটা বের করলাম। বের করার পরে করযোগ্য মুনাফা থেকে কর হার মাইনাস করলেই আমি পেয়ে যাব নিট মুনাফা। অর্থাৎ প্রতি বছরে নিট মুনাফার পরিমাণ কেমন হবে তা আমার বের হবে। ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এই কাজটি করে ফেলো। 0.84, 1.26 এবং 2.40 থেকে 0.72 বাদ যাবে 1.68। তাহলে আমরা প্রতি বছরের নিট মুনাফাগুলো পেয়ে গেলাম। এখানে দেখো এবার আমার বের করতে হবে যে তো অঙ্কে চাওয়া হয়েছে আমার গড় মুনাফার হার কত। সেক্ষেত্রে নিট গড় মুনাফা বের করার সময় আমি যে সূত্রটা অনুসরণ করব তা হচ্ছে নিট মুনাফার যোগফল। তোমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সূত্রটা অবশ্যই লিখে করবে। নিট মুনাফার যোগফল, এটাকে ভাগ হবে সংখ্যা রাশি দ্বারা। যোগফল এটা সংখ্যা রাশি, সংখ্যা রাশি। তো দেখো গড় করার সময় আমরা সাধারণ গণিতের নিয়মে এটা করে থাকি। তাহলে আমার প্রতি বছরই লাভ হয়েছে, আমার এখানে প্রথমে এই মানগুলো বসে যাবে, যোগ 1.26 যোগ 1.68। এবার লক্ষ্য করো তোমরা যে এখানে যেহেতু সংখ্যা রাশির কথা বলা হয়েছে বা নিট মুনাফার যে সংখ্যাগুলো আছে তা হচ্ছে তিনটি, 1, 2, 3, তাই এখানে আমার 3 বসবে। এবার আমার যে কাজটি ক্যালকুলেটরের সাহায্যে আমরা খুব সহজে এই কাজটি করে ফেলতে পারি যে তিনটি রাশি যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করব এবং তাতে মান নিয়ে আসে 1.26 লক্ষ টাকা। তাহলে আমি পেয়ে গেলাম গড় নিট মুনাফা। এবার আমাদের কি বের করতে হবে গড় বিনিয়োগ। তোমরা জানো যে গত ভিডিও ক্লাসগুলোতে দেখানো হয়েছে গড় বিনিয়োগের সূত্রটি কিভাবে হয়। তারপরে দেখো আমি আরেকবার বলছি যে গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ, গড় বিনিয়োগের ক্ষেত্রে আমার সূত্রটি হয় হচ্ছে এরকম, বিনিয়োগ অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ বা শুধু বিনিয়োগ যে নামেই থাকুক না কেন, আমার জন্য প্রথমেই হচ্ছে বিনিয়োগ যোগ অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য, যে কোনো নামেই এটি থাকতে পারে। ভগ্নাবশেষ মূল্য, এটাকে ভাগ হবে 2 দিয়ে। এই ক্ষেত্রে দেখো আমি যেমন এখানে সংখ্যা রাশি করলাম, অর্থাৎ এখানে কোনো সময় 3টা 4টা 5টা যেটাই আসুক আমাকে সেই রাশিটাই অনুসরণ করতে হয়। কিন্তু গড় বিনিয়োগের ক্ষেত্রে আমাদের এই ধরনের কোনো কাজ থাকে না, এটি সবসময় 2 দিয়ে ভাগ হবে। তো আমার প্রশ্নে বলা ছিল গড় বিনিয়োগ বা প্রতি ক্ষেত্রে বিনিয়োগ 12 লক্ষ টাকা, আর যেহেতু আমার অঙ্কে ভগ্নাবশেষ মূল্য নেই তাই আমার এটা 2 দিয়ে ভাগ করলে আসে 6 লক্ষ টাকা। অর্থাৎ গড় বিনিয়োগ বললে আমাদের ভাগ করতে হবে 2 দিয়ে 6 লক্ষ টাকা। এবার দেখো আমি পেয়ে গেলাম নিট গড় মুনাফা এবং এর সাথে পেয়ে গেলাম গড় বিনিয়োগ। এখন যেটি আমার করতে হবে গড় মুনাফার
হার, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে সূত্রটি লিখতে হবে যে গড় মুনাফার হার। এটি সূত্রটি আমি আমার গত ভিডিও ক্লাসগুলোতে করেছি, তোমরা আবারও দেখো। গড় মুনাফার হারের সূত্র বা গড় মুনাফার হার, হার কথাটি থাকলে অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে। সেই ক্ষেত্রে প্রথমে তোমাকে কি লিখতে হবে, নিট গড় মুনাফা, নিট গড় মুনাফা এখানে গুণ 100 দিতেই হবে, যতবার যে অঙ্কেই হোক হার কথাটি আসলে 100 দ্বারা গুণ হবে। আর এখানে বসবে গড় বিনিয়োগ। তোমরা ভিডিও ক্লাসগুলো দেখে যখন অঙ্কগুলো করবে এগুলো মুখস্থ করে ফেলতে চেষ্টা করবে, তাহলে তোমরা দেখবে নিজেরাই অঙ্কগুলো করতে পারছো। নিট গড় মুনাফা, এখানে দেখো নিট গড় মুনাফা আমি উপরে পেয়েছি 1.26 এবং গড় বিনিয়োগ আমরা এখান থেকে পেলাম 6 লক্ষ, গুণ হবে 100। তাহলে এটি ক্যালকুলেটরের সাহায্যে যখন আমরা বের করব তখন মানটি আসে 21%। তাহলে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে গড় মুনাফার হার কত, অর্থাৎ এই প্রকল্পের গড় মুনাফার হার হবে 21%। তোমরা উত্তর আকারে এটি লিখবে যে উত্তর গড় মুনাফার হার 21%। গড় মুনাফার হার 21%। তাহলে আমরা এই প্রকল্পের গড় মুনাফার হার পেয়ে গেলাম। একইভাবে আমাদের এখন করতে হবে বি প্রকল্পের গড় মুনাফার হার। এবং যদি বি প্রকল্পের গড় মুনাফার হার করতে চাই তাহলে দেখো আমাদের এখানে ছকটি করে রাখা হয়েছে পূর্বেই, যে ছকটি কিরকম হবে দেখো। তোমরা এই প্রকল্পের গড় মুনাফার হার পদ্ধতির ছকটি যেরকম ছিল ঠিক সেই রকমই হবে, অনুরূপ ছকই করতে হবে। এবার দেখো যে আমি প্রথমেই লিখে রেখেছি বিক্রয়, তাহলে আমার প্রথমেই আসবে বিক্রয়ের পরিমাণ। বিক্রয় দেখো প্রথমে দেওয়া আছে 5 লক্ষ, তারপরে আছে 9 লক্ষ, তারপরে বলা আছে 10 লক্ষ। এবার এখান থেকে আমার যেটি কাজ, বিক্রয়ের উপর 35% হারে আমাকে ধরতে হবে চলতি খরচ। তো বিক্রয়ের উপর আমি চলতি খরচ যখন ধরবো তখন দেখো ক্যালকুলেটরের সাহায্যে তোমরা বের করো 1.75 3.50 এবং প্রতিটি খরচই এখান থেকে বিয়োগ হবে, সেই কারণে আমি একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। স্থায়ী খরচ দেখো উল্লেখ করা আছে প্রতি বছরই 1.5 লক্ষ টাকা, অর্থাৎ 1.50 আমরা শূন্যটা ধরে নিতে পারি। 1.5 মানে আমরা বলি 1.50 এবং অপচয় দেখো প্রতি বছর দেওয়া আছে 1 লক্ষ টাকা, তাহলে 1.00 এখানেও 1.00। এবার আমাকে পর্যায়ক্রমে সেই আগের মতোই বিক্রয় থেকে সকল খরচগুলো মাইনাস করতে হবে এবং মাইনাস করলে মানটি আসে এরকম 0.75। এরপরে একটা শূন্য দেওয়াও যায় বা না দেওয়াও যায়। তারপর দেখো 3.35, তারপর আছে 4.00। এবার এইটার উপর আমাকে কর হার দিতে হবে এবং প্রতিটি প্রকল্পে দেখো লাভ হয়েছে বা করযোগ্য মুনাফা আসছে, কোনো ক্ষতি নেই। আমরা জানি ক্ষতির উপর কর ধরতে হয় না, যেহেতু প্রতিটি ক্ষেত্রে আমার মুনাফা আসছে এবং প্রত্যেকটি মুনাফার উপরেই আমাকে কর ধরতে হবে। সেই ক্ষেত্রে দেখো আমরা এখানে আমি করযোগ্য মুনাফাতে 3টি সংখ্যা রেখেছি, সেই জন্য আমরা এখানে 0 নিতে পারি। আচ্ছা, এবার দেখো 2, 2, 5। তোমরা চাইলে 2টি সংখ্যা দিয়েও করতে পারো, তবে দশমিকটা না ছাড়াই ভালো। 5-এর উপরে গেলে 0, 5, 1.200। এবার আমি করযোগ্য মুনাফা থেকে কর হারটা মাইনাস করব এবং অর্থাৎ বাদ দিব। বাদ দেওয়ার পরে আমি যেটি পাবো সেটি হচ্ছে আমার নিট মুনাফা। তাহলে দেখো যে নিট মুনাফা প্রথমটার আসে 0.525
2.2.80 তাহলে আমি প্রতিটি প্রকল্পেরই নিট মুনাফা পেয়ে গেছি। এবার নিট মুনাফার পরে আমাদের যে কাজটি করতে হয়, এই প্রকল্পের মতোই আমাদের নিট গড় মুনাফা বের করতে হবে। যেহেতু আমি প্রকল্প এতে সূত্রটি একবার লিখেছি, যদিও তোমাদের ক্ষেত্রে আমরা বলি দুইটি প্রকল্পের ক্ষেত্রে তোমরা সূত্রটি দুইবারই লিখবে। আমি তোমাদেরকে এখানে সংক্ষেপে অঙ্কটি করে দেখাচ্ছি যে ওই একই সূত্র এখানে বসবে। তাহলে ওই সূত্র অনুযায়ী আমার দেখো মানটি আসে কেমন, 0.525 যোগ 2.345 যোগ 2.800 এবং লক্ষ্য করো এখানেও সংখ্যা রাশি 3, 1 2 3, তাই এখানেও আমার 3ই বসে যাবে। সেই ক্ষেত্রে নিট গড় মুনাফার মানটি আসে 1.89 লক্ষ টাকা। আর এত লক্ষ টাকা, তাহলে আমি পেয়ে গেলাম নিট গড় মুনাফা। এবার আমার বের করতে হবে গড় বিনিয়োগ। তাহলে আমার গড় বিনিয়োগের সূত্রটি হয় কেমন, যে গড় বিনিয়োগের ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করি, যে বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2, অর্থাৎ আমার এই প্রকল্পে যেমন আছে এই ক্ষেত্রেও অনুরূপই হবে। তাহলে আমার উভয় প্রকল্পে যেহেতু আমার বিনিয়োগ 12 লক্ষ, তাহলে এখানে হবে 12 যোগ 0 ভাগ 2, তাহলে আমার মানটি আসে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। অতএব আমার গড় মুনাফার হার কি হবে, আমি আবার সূত্রের জন্য এটা লিখব, গড় মুনাফার হার এক্ষেত্রে দেখো নিট গড় মুনাফার মানকে ভাগ করতে হবে গড় বিনিয়োগ দিয়ে। গড় বিনিয়োগ ছিল 6 গুণ 100, যেহেতু আমাদের অঙ্কে বলা হয়েছে হার, তাই এখানে অবশ্যই 100 ধরতে হবে। সেই ক্ষেত্রে মানটি আসে 31.50%। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমরা বি প্রকল্পেরও মানটা পেয়ে গেছি। এখন আমার প্রশ্ন থাকে এরকম যে লাস্টে বা ঘ নম্বর প্রশ্নে থাকে কোন প্রকল্প গ্রহণযোগ্য। তো কোন প্রকল্প যখন আমরা গ্রহণযোগ্য বিচার করি তখন আমরা দেখতে হয়, দেখো সিদ্ধান্ত কথাটা এটা সচরাচর ঘরের জন্য লিখতে হয়। ঘ প্রকল্পে তোমার কাছে সিদ্ধান্ত জানতে চাওয়া হয়, তখন দেখো আমরা এখানে লিখি যে এ প্রকল্পে গড় মুনাফার হার কত, যে এ প্রকল্পে গড় মুনাফার হার ছিল আমার 21% এবং বি প্রকল্প বা খ প্রকল্পের গড় মুনাফার হার 31.50%। এবার লক্ষ্য করো দুইটি প্রকল্পের মধ্যে আমার খ প্রকল্প বা বি প্রকল্পের গড় মুনাফার হার বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন পে ব্যাক করি তখন আমরা দেখি কোন মানটি কম, কিন্তু গড় মুনাফার হারের ক্ষেত্রে আমরা দেখি কোন মানটি বেশি, কারণ মুনাফা আমরা সবসময় বেশি পেতে চাই। তো সেই ক্ষেত্রে কি হবে, আমার কোন প্রকল্পটি লাভজনক, যেহেতু দেখো মানটি আসে এরকম 31.50, তাহলে যেহেতু আমার এই মানটি বড় অতএব আমার এইটি গ্রহণযোগ্য। তাহলে উত্তরের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে খ প্রকল্প গ্রহণযোগ্য। খ প্রকল্প গ্রহণযোগ্য। খ প্রকল্প গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের এই ভিডিও ক্লাসের ভিত্তিতে এটি তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকবে, অর্থাৎ সিডব্লিউই আজ তোমাদের জন্য এইচডব্লিউ। যেহেতু এখন তোমরা নতুন কাজটি করছো, তাই প্রথমে আগে এটি বুঝো এবং সেই অনুযায়ী এইচডব্লিউ খাতায় বাড়ির কাজটি সম্পন্ন করো এবং আমাদের স্কুল ভবনে এসে প্রতি রবিবার তুমি খাতাটি জমা দিবে, কারণ এটির উপরই তোমার সিটি এবং ডায়েরি মার্ক, এসবিএ মার্ক নির্ভর করছে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।